গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 21 ফেব্রুয়ারি শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেসের আশ্রয় দেওয়া অনুপ্রবেশকারীদের কাছ থেকে লক্ষ লক্ষ বিঘা ভূমি ইতিমধ্যে ছিনিয়ে নেওয়া হয়েছে। এবার অনুপ্রবেশকারী বিতাড়নী লক্ষ্য। অসমে তৃতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেছে বেছে অনুপ্রবেশকারীদের বিতরণ করা হবে। শুক্রবার কাছাড় জেলার ভারত বাংলা সীমান্তে দাঁড়িয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে এই হুঙ্কার ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি আমলে অসমে বন্ধ হয়েছে অনুপ্রবেশ, খতম করা হয়েছে সন্ত্রাসবাদ, গরিবের গ্রাফে বিজেপি সরকার হ্রাস করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মেঘালয় রাজ্যের কয়লা খনিতে কাজ করতে গিয়ে হত লুয়ারপুয়া ব্লকের খাকবাজার জিপির 7 নং ওয়ার্ডে বাজারঘাটের দিনমজুর আব্দুল মন্নানের অসহায় পরিবারের নামে 2 লক্ষ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করল অসম রাজ্য সরকার। গত 5 ফেব্রুয়ারি মেঘালয়ের এক কয়লা খনিতে সংঘটিত বিস্ফোরণে মর্মান্তিকভাবে প্রাণ হারান 38 বছরের আব্দুল মন্নানো। পরিবারের একমাত্র আয়ের উৎস এই ব্যক্তির অকাল মৃত্যুতে পুরো পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। পরে স্থানীয়দের পক্ষে হৃদয় বিদারক ঘটনাটি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরে আনা হয়। এতে মন্ত্রীর তৎপরতায় এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকারের পক্ষে শুক্রবার দুপুরে আর্থিক অনুদানটি পীড়িত পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়। এমন খবরটি জানাতে এদিন মৃতের বাড়িতে ছুটে যান বিজেপির এক প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন নাজিরউদ্দিন আবদুল্লাহ, নুরুল হক মাঞ্চরাই প্রমুখ। তারা সরকারি অনুদান বরাদ্দের খবরটি মৃতের পরিবারকে অবগত করিয়ে তৎক্ষণিক স্থানীয় ব্যাংকের সাথে যোগাযোগ করে অর্থপ্রাপ্তির বিষয়ে নিশ্চিত করেন। এতে মৃতের পরিবারসহ আত্মীয়স্বজন খুশি ব্যক্ত করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কথা ছিল শুক্রবার শিলচর গিয়ে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর যোজনার 1 লক্ষ টাকার সহায়তা রাশি সমঝে নিয়ে ব্যবসাকে আরও চাঙ্গা করার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। বৃহস্পতিবার রাতেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর কুলে ঢলে পড়েন রাজেশ বর্মা, বয়স 38। ঘটনার বিবরণে জানা গেছে, ওই দিন রাত 8টা নাগাদ রাজেশ নিবিয়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। আচমকা বিপরীত দিক থেকে দ্রুতবেগে নিবিয়া অভিমুখে আসা একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাজেশকে। সঙ্গে সঙ্গে রাজেশ সড়কের পাশে ছিটকে পড়ে সংজ্ঞা হারান। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন বেরিয়ে আসেন। স্থানীয়রা তড়িঘড়ি রাজেশকে নিয়ে যান নিবিয়া হাসপাতালে। খবর পৌঁছে রাজেশের বাড়ি ও স্থানীয় পুলিশে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর মাথায় আঘাত গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। পরিবারের লোকজন রাজেশকে নিয়ে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় রাজেশের। মরণোত্তর পরীক্ষার পর শুক্রবার তার মৃতদেহ নিয়ে আসা হয় নিবিয়ার বাড়িতে এবং সম্পন্ন হয় শেষকৃত্য। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে থাকা 3টি বস্তি উচ্ছেদের পথে হাঁটছে কেন্দ্র। বৃহস্পতিবার 717টি পরিবারকে নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে আগামী 6 মার্চের মধ্যে জায়গা খালি করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। এই নোটিশ দেওয়া হয়েছে রেডক্রস রোড সংলগ্ন বাইরাম ক্যাম্পাস, মসজিদ ক্যাম্পাস এবং বিআইডি ক্যাম্পাসে বসবাসকারী পরিবারগুলিকে। জানা গেছে, সরকারি জমিতে গড়ে ওঠা এই বস্তিগুলি খালি করার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সাবদা-গেব্রা এলাকায় বিকল্প ফ্ল্যাটে বরাদ্দ করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস
এবং দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ সমীক্ষার ভিত্তিতেই এই পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিষয়টি নিয়ে আইনি টানাপোড়েনও চলছে। 2025 সালের অক্টোবরে প্রথম উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছিল। পরে বাসিন্দারা দিল্লি হাইকোর্টে যান। আদালত অন্তর্বর্তীকালীন আদেশে জানিয়েছিল, যথাযথ পদ্ধতি না মেনে উচ্ছেদ করা যাবে না। চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্র আদালতের কাছে আরও সময় চেয়েছিল। পরবর্তী শুনানি 13 মে ধার্য হয়েছে, কিন্তু তার আগেই নোটিশ জারি করায় আবারও বিতর্ক তৈরি হয়েছে। ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে সদ্যগঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠকে তিনি বলেন, আমাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় বসতে হবে, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। পরে নিজের বিমান এয়ারফোর্স ওয়ান থেকে ইরানকে আল্টিমেটাম দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে 10 দিনের মধ্যে আলোচনায় বসতে হবে, নইলে তাদের জন্য দুর্ভাগ্যজনক কিছু অপেক্ষা করছে। ট্রাম্পের ইঙ্গিত, সময়সীমা পেরোলেই ইরানে হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে, কিন্তু বছরের পর বছর ধরে দেখা গেছে অর্থবহ চুক্তি করা সহজ নয়। আমাদের অর্থবহ চুক্তি করাতেই হবে, না হলে খারাপ কিছু ঘটবে। তিনি আরও জানান, কূটনীতির দরজা খোলা থাকলেও তা অনির্দিষ্টকাল খোলা থাকবে না। এই হুঁশিয়ারির পরই তেহরান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উদ্দেশ্যে চিঠি পাঠায়। তেহরান রাষ্ট্রপুঞ্জকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, সামরিক হামলা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরানের তরফে জানানো হয়, ইরানের উপর হামলা হলে আশপাশের শত্রুঘাঁটি ও সম্পদ বৈধ লক্ষ্য হিসাবে বিবেচিত হবে। তবে একই সঙ্গে ইরান স্পষ্ট করেছে, তারা সংঘাত চায় না এবং আক্রমণ না হলে যুদ্ধেও যাবে না। হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বহু প্রতীক্ষিত বদরপুরের মেগা পানীয় জল প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস হল শুক্রবার। প্রকল্পের বাজেট প্রায় 50 কোটি টাকা। এই প্রকল্পের আওতায় 3200টি পরিবারের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। প্রায় 74 কিলোমিটার এলাকা জুড়ে নতুন পাইপলাইন বসানো হবে বলে বদরপুর পুরসভা মারফত জানা গেছে। এই মেগা প্রকল্প মঞ্জুর করতে 2022 সালে পুরসভার দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন বোর্ডে তৎপরতা শুরু করেছিল। 2023 সালে তৎকালীন মন্ত্রী অশোক সিংহল এ নিয়ে তৎপর হন। পরবর্তীতে বরাক দিয়ে অনেক জল গড়িয়েছে, প্রকল্পের ব্যয়ও বেড়েছে, কিন্তু কিছুতেই মঞ্জুর হচ্ছিল না। সম্প্রতি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত বদরপুরের প্রবীণ নাগরিকদের নিয়ে একে সভা ডাকলেন। সেখানে রিটায়ারমেন্ট কলোনির সুব্রত চক্রবর্তী বিষয়টি বিধায়কের গোচরে আনেন। এরই প্রেক্ষিতে বিধায়ক বিধানসভায় বিষয়টি উত্থাপন করে প্রকল্পের মঞ্জুরি আনেন। 26-এর ভোটের জন্য দলকে মন্ত্রণা দিয়ে অসম ছাড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। যোগ্য প্রার্থীর হাতে দলের টিকিট তুলে দেওয়ার কুচকাওয়াজ চালাতে এসে ভোটের প্রচারে দলের ন্যারেটিভও প্রস্তুত করে দেন তিনি। অসম ছাড়ার আগে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এবং বড় বড় শিল্পপতিদের হাতে অসমের জমি তুলে দেওয়ার অস্ত্রের শান দিয়ে প্রিয়াঙ্কা বুঝিয়ে দেন, 26-এর ভোটে বিজেপির বিরুদ্ধে এটাই হবে কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার। বৃহস্পতিবার সকালে দুদিনের সফরে রাজ্যে এসে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন প্রিয়াঙ্কা গান্ধী। ভোররাত অবধি রাজীব ভবনে বৈঠক চলে। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের পদাধিকারী, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, দলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের মতামত নেন তিনি। প্রত্যেকের সঙ্গে পৃথকে কথা বলেন। ফলে রাজীব ভবনে রাত ফুরিয়ে ভোর হয়ে যায়। কংগ্রেসের শীর্ষনেত্রী প্রিয়াঙ্কার এই মন্তব্যেই পরিষ্কার, তাবড় শিল্পপতিদের হাতে অসমের জমি তুলে দেওয়া এবং মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগই হবে কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার। বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, অসমে কত দুর্নীতি হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে জনগণের সঙ্গে। আমাদের পকেট থেকে সেটা নিচ্ছেন না, আমাদের পকেট থেকে সেটা নিচ্ছেন না।
অসমের জমি জনগণের সম্পত্তি, সেই সম্পত্তি তুলে দেওয়া হচ্ছে শিল্পপতির হাতে। অসমের জনগণ সব দেখছেন, শুনছেন, সবে দেখে শুনে তারা বুঝেছেন পরিবর্তনের সময় এসেছে। মুখ্যমন্ত্রী যখন মিয়াবিদ্বেষ ছড়াচ্ছেন, কংগ্রেসকে টানা আক্রমণ করে যাচ্ছেন, তখন প্রিয়াঙ্কা তাকে নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে বলুন তিনি যেন অসমের বিকাশের কথা বলেন, কি করেছেন অসমের জনগণের জন্য। আগামী 5 বছর কি করবেন সেসব বলুন, কারণ নতুন প্রজন্ম কর্মসংস্থান চায়। মহিলারা এখন কর্মসংস্থান চাইছেন, ফলে এসব কথায় তাদের সহজে ভুলানো যাবে না। অসমের জনগণকে জাগাতে বলছি, এমন রাজনৈতিক দলকে বিবেচিত করুন যারা কাজের কথা বলবে, ইতিবাচক কথা বলবে, অসমকে কি করে শক্তিশালী করা যায় সেটা বলবে।